আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাঁধন, জি স্যার। ভালো আছো? জি, আপনি? আছি আলহামদুলিল্লাহ আছি। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? ইয়ার স্লাইড জি দেখতে স্যার। পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। উম, আচ্ছা। হ্যাঁ বাঁধন, জি স্যার। এমনি তোমাদের পার্টিসিপেন্ট কেমন থাকে ক্লাসে? মাইনর গুলো তো একটু স্যার কমই থাকে, যেমন হাসানুর স্যার ক্লাস নিত তখন 20-25, এর বেশি থাকতো না। বাকিদের কি অবস্থা? ওরা যে ক্লাস করে না, ওরা পরীক্ষা কিভাবে দিচ্ছে? সেটা কি হয়ে দিছে, ওরা হয়তো নিজেরা পড়ে দিছে বা whatever। আমাদের হাসান স্যার কি তোমাদের ইয়া দিছিল, স্লাইড দিছিল না? লেকচার শিট দিয়ে দিছে? না না, হাসান স্যার অনলাইন ক্লাসে নিত, নিজে থেকে পড়াতো, ওরকম সাইড দেয় না। আচ্ছা। ইন কোর্সে কি সবাই পার্টিসিপেট করছিল? ম্যাক্সিমাম পার্টিসিপেট করছে, হয়তো কয়েকজন বাদ যেতে পারে। তোমাদের মনে হয় ইন কোর্স একটা হয়েছে শুধু, ওই হাসান স্যার একটা নিছে, তাই না? জি স্যার। হ্যাঁ, ওই একটাই আনাফ, বুঝছো? আর আমি হয়তো ইনকোর্স নিব না আর কি। তোমাদের দুইটা ইনকোর্স নেওয়ার কথা না, 4 ক্রেডিটে? জি জি জি, ফার্স্ট টাইম কোর্স আর সেকেন্ড ইয়ার কোর্স। ফার্স্ট হ্যাঁ। টাইম কোর্স হচ্ছে শুধু একটা হয়েছে। হ্যাঁ, তো একটাই আনাফ। ওদের মানে একটাই দুইটাতে কনভার্ট করা যাবে, এটা কোনো সমস্যা নাই। এই ইয়ার জন্য যেহেতু অনলাইন ক্লাস, অনেক কিছু ইয়ে করা হয়েছে আর কি, সহজ করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আর তোমরা যদি চাও তাহলে আরেকটা ইনকোর্স নেওয়া যেতে পারে। আচ্ছা, এই ব্যাপারে তোমাদের সঙ্গে পরে কথা বলবো, হ্যাঁ? জি স্যার। আজকে 15 জন জয়েন করছে। তো আমি কি শুরু করব নাকি আরো একটু ওয়েট করবো, যদি আর কেউ আসে সেটা? স্যার 3-4 মিনিট ওয়েট করেন, সেক্ষেত্রে হয়তো আরো কিছু মানুষ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তোমাদের ওই ইনকোর্সটা কি ইয়ে হয়েছিল, মানে রিটেন এক্সাম হয়েছিল? জি স্যার, 1 ঘন্টা 20 মিনিট সময় ছিল, আচ্ছা তাতে আর কি 30 মার্কের একটা পরীক্ষা নেওয়া হয়েছে। আচ্ছা।
ওটা কিভাবে দিছো তোমরা? ওটা খাতায় লিখে পিডিএফ ফাইল তৈরি করে সেটা আপলোড করতে হয়েছে। গুগল ফর্মে? গুগল ফর্ম না, ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে দিছিল, তো ওখানে আর কি সাবমিট করতে হয়েছে। ও আচ্ছা। এমনি তোমাদের ফাইনাল এক্সাম কবে নাগাদ হতে পারে জানো? ফাইনাল এক্সামের ব্যাপারে গতকাল আমাদের আইসিপি যে টিচার আছে উনি বললো যে জুলাইয়ের ফার্স্ট ফার্স্টের দিক দিয়ে নাকি আমাদের ক্লাস হতে, মানে ফাইনাল পরীক্ষা ফার্স্ট নাকি লাস্ট বললো যেন, লাস্টের দিকে মেবি আমাদের ফাইনাল লাস্ট পরীক্ষা। বলছে। লাস্ট, হ্যাঁ লাস্ট। জুলাইয়ের শেষের দিকে তাই তো? জি জি। আর এখন তো তোমাদের কোনো অনলাইন ক্লাস মনে হয় না এরকম। অনলাইন ক্লাস কোনগুলো আর বাকি নাই, মানে মোটামুটি সব ক্লাসে আচ্ছা নেওয়া শেষ। হুম। তাহলে আমারটা তোমার যদি একটু সময় দাও তাহলে হয়তো এক সপ্তাহে শেষ করে দিতে পারবো, যদি রেগুলার তোমরা অ্যাটেন্ড করো, তোমরা যদি রাজি থাকো। ধরো একদিন পর হ্যাঁ, পর। এক সপ্তাহ রেগুলার তো একটু সমস্যা, কারণ অন্যান্য ইনপুটস এর ডেটও তো এখন দিচ্ছে, ওগুলো একটু পড়ার দরকার। আচ্ছা সেক্ষেত্রে তোমরা আমাকে ইনফর্ম করবা যে কবে এক্সাম আছে, সেই অনুযায়ী আমি এই লেকচারটা দিব আর কি। ঠিক আছে? যেমন কালকে বা পরশুদিন কি তোমাদের কোনো এক্সাম আছে? না স্যার। পরশুদিন যদি না থাকে তাহলে পরশুদিন একটা ক্লাস নেওয়া যেতে পারে। কি বলো তোমরা? জি স্যার, নিতে পারেন। শেষ হয়ে গেলে তোমাদের এই ভালো আগায় থাকবে, আর আমি স্লাইড গুলো দিয়ে দেবো, লেকচার শেষ হয়ে গেলে এগুলো দিয়ে দেবো। তোমাদের এর আগে যেটা স্লাইড দিয়েছি ওটা আরো শর্ট করছি এখানে, হ্যাঁ। তো এটা তোমাদের সুবিধার জন্য আরো শর্ট করে ফেলছি, এটা তোমাদের আর দিয়ে দিব। তো তাহলে নেক্সট ক্লাস আমরা পরশুদিন নেবো। পরশুদিন সন্ধ্যার পরে কি তোমাদের সমস্যা হবে? ধরো 7টার দিক থেকে। স্যার বিকেলের দিকে হলে আমার মতে বেটার হয়, কারণ বিকেলে না? অনেকের দেখা যায় যে ঘরের ভিতর নেট পায় না, সেক্ষেত্রে বাইরে যাওয়া লাগে, তো সন্ধ্যার পরে বাইরে থাকা ওভাবে দেখতে পাবে না, তো লাইট থাকবে না আচ্ছা হয়তো। ঠিক আছে, তাহলে আমাদের এই সময়ে থাকবে পরশুদিন, ঠিক আছে? জি। আচ্ছা এখন কতজন আসছে? হ্যাঁ 21 জনের মতো আসছে, আমরা মনে হয় শুরু করি, হ্যাঁ। আচ্ছা তোমরা এখানে স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে আমি শুরু করছি। ইন্টারমলিকুলার ফোর্স। হ্যাঁ বাঁধন, বাকিদের সবাইটা মিউট করে তোমারটা শুধু ইয়া করে রাখো, আনমিউট অবস্থায় রাখো, ঠিক আছে? মানে সবাইকে মিউট রাখতে বলো আর তোমারটা শুধু আনমিউট অবস্থায় রাখো, যাতে ইন্টারাকশনে একটু সুবিধা হয়। আচ্ছা জি স্যার। ইন্টারমলিকুলার ফোর্স এটা কি তোমাদের হাসান স্যার পড়াইছিল? ইন্টারমলিকুলার ফোর্স, জি, মানে টপিক গুলা বলছিল যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, এগুলো আর কি পড়ানো হয়েছে। হ্যাঁ এই ইন্টারমলিকুলার ফোর্সটা মেইনলি যে কম্পাউন্ড গুলা আসলে কোভাল ইয়া কি বলে, মানে অ্যাটমস এবং মলিকুলের মধ্যে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স। হ্যাঁ ইন্টারমলিকুলার ফোর্সটা দুই ধরনের হতে পারে, অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ। তো এটা সাধারণত অ্যাটমস টু অ্যাটমস বা অ্যাটমস টু মলিকুলস বা মলিকুলস টু মলিকুলস এর মধ্যে হয়ে থাকে। তো এই ইন্টারমলিকুলার ফোর্সটা কিন্তু অন্যান্য যে ফোর্স গুলো আছে যেমন আয়নিক ফোর্স বা আয়নিক বন্ড বা কোভালেন্ট বন্ড, এগুলোর মতো এত স্ট্রং না, এগুলো ভেরি উইক ফোর্স, ঠিক আছে? আর ডিসপারশন ফোর্স দেখো এখানে আছে, এটা হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্সের একটা ক্যাটাগরি। এরকম আরো আছে, পরবর্তীতে কিন্তু আমরা যদি যেমন ডাইপোল ডাইপোল ফোর্স আছে, ডাইপোল ইনডিউস ডাইপোল, হাইড্রোজেন বন্ড। তো আমরা শুরুতেই যদি দেখি যে ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স, তো এই ফোর্সটা শুধুমাত্র সিমেট্রিক্যাল যে অ্যাটম বা মলিকুল গুলো আছে, অর্থাৎ ইলেকট্রিক্যালি সিমেট্রিক্যাল মিন্স হচ্ছে এখানে ইলেকট্রনের যে ডেনসিটিটা এটা অ্যাটম এবং মলিকুলের মধ্যে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে। তোমরা যদি এখানে ইয়ে দেখো, পিকচারটা দেখো যে অ্যাটম এ এবং অ্যাটম বি শুরুতেই, তো দেখো এখানে যে ব্লু কালারের যে শেড করা অংশটা এটা হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন দেখানো আছে। এখানে কোথাও কিন্তু মানে ডিস্টরশন দেখানো হয়। তো এরকম যে মলিকুল গুলো যেগুলোর মধ্যে পোলারিটি তৈরি হয় না, সেগুলো সেই মলিকুল গুলা বা সেই অ্যাটম গুলোর মধ্যে সাধারণত এই ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্সটা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। তাহলে এখানে ফোর্সটা ক্রিয়েট করে কিভাবে? ভেরি মানে খুবই শর্ট টাইমের জন্য এখানে একটা ইনস্টান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়। হুম
কোনো একটা সিমেট্রিক্যাল মলিকুলের মধ্যে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য একটা মানে ডাইপোল তৈরি হয়। যেই মাত্র এই ডাইপোলটা তৈরি হয় তখন এ কি করে, এর পাশে যে সিমেট্রিক্যাল মলিকুল গুলো থাকে সেই সিমেট্রি মলিকুল গুলোকে অ্যাট্রাকশন করতে থাকে। যেমন একটা সিমেট্রিক্যাল অ্যাটম, এটার নিচে দেখো সেকেন্ড পিকচারটা, এখানে দেখো পজিটিভ যে নিউক্লিয়াসটা একপাশে সরে আসছে আর ইলেকট্রনের ডেনসিটিটা ডান দিকে সরে গেছে। এখানে এই যে এ অ্যাটমটা এখানে কি হচ্ছে, আনসিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, যার কারণে এই ইলেকট্রন ডেনসিটিটা পরের এর পাশে যে মলিকুলটা থাকে অর্থাৎ বি অ্যাটম বা মলিকুল, এটার ইলেকট্রন এটার পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করতে থাকে। হ্যাঁ, তাহলে এর ইলেকট্রন ডেনসিটি আর ওর নিউক্লিয়াসের মধ্যে একটা উইক ফোর্স তৈরি হয়। এই ফোর্সের মাধ্যমে দেখা যায় যে এই মলিকুল বা অ্যাটম গুলোর পাশের অ্যাটম বা মলিকুল গুলোকে অ্যাট্রাক্ট করতে থাকে। এভাবে এদের নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো ডাইপোল ডাইপোল ফোর্স, এটা একটা ইন্টারমলিকুলার ফোর্স। এখানে সাধারণত যে মলিকুল গুলো পার্মানেন্টলি ডাইপোল থাকে, পার্মানেন্ট ডাইপোল থাকে, ফর এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়। পার্শিয়াল নেগেটিভ হচ্ছে ক্লোরিনের দিকে, কারণ আমরা জানি যে ক্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি এটা হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির চেয়ে অনেক বেশি, যার কারণে ইলেকট্রন ডেনসিটিটা মুভ করে ডান দিকে অর্থাৎ ক্লোরিনের দিকে। তো এখানে যখন পোলারিটি তৈরি হয় বা পার্শিয়াল ডাইপোল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক এরকম একটা ডাইপোল মলিকুল এর পাশের অন্য একটা ডাইপোল মলিকুলের অপোজিট সাইডটাকে অ্যাট্রাকশন করে, তখন আমরা এটাকে বলি ডাইপোল ডাইপোল ফোর্স। অর্থাৎ একটা মলিকুলের ডাইপোল অন্য একটা মলিকুলের ডাইপোলকে অ্যাট্রাকশনের মাধ্যমে যে ফোর্সটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারমলিকুলার ফোর্স। আর এই ডাইপোল ডাইপোল ইন্টারমলিকুলার ফোর্স এটা দেখা যাচ্ছে যে মলিকুল টু মলিকুল বা অ্যাটম টু অ্যাটম যত ডিস্টেন্স বাড়তে থাকে তত এই ফোর্সটা কমতে থাকে। এরপরে দেখো ডাইপোল ইনডিউস ডাইপোল, এটা হচ্ছে কোনো একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট বিশিষ্ট একটা মলিকুল যদি একটা নন পোলার মলিকুলের পাশে আসে, তখন ডাইপোল বিশিষ্ট যে মলিকুলটা আছে এটার ইলেকট্রন ডেনসিটি পাশের মলিকুলটার ইলেকট্রন ডেনসিটিকে রিপালশন করে, বাট ওর পজিটিভ সাইডটাকে অ্যাট্রাকশন করে, যার কারণে নন পোলার মলিকুলটার মধ্যেও একটা ডাইপোল তৈরি হয় খুবই কম সময়ের জন্য বা ট্রানজিয়েন্ট ডাইপোল তৈরি হয়। তো এইটাকে আমরা ডাইপোল ইনডিউসড ডাইপোল বলি। এটাও ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, এদের ডিস্টেন্স যত বাড়তে থাকে এই ফোর্সটা তত কমতে থাকে। আর ইম্পর্টেন্ট একটা ফোর্স বা বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা পরীক্ষায় প্রায় আসে এখান থেকে বিষয়। তো হাইড্রোজেন বন্ড কি তোমরা এর আগে হয়তো জানছো। তারপরে এখানে একটু দেখো যে হাইড্রোজেন মলিকুল অর্থাৎ যে সকল কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে সেই কোভ্যালেন্ট কম্পাউন্ডে যদি হাইড্রোজেন, এখানে দেখো ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এই তিনটা এলিমেন্টের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে হাইড্রোজেন পার্টটা পজিটিভ এবং এই এলিমেন্টের যে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এই পার্টটা নেগেটিভ, পার্শিয়ালি নেগেটিভে কনভার্ট হয়। এর ফলে ওখানে যে ডাইপোলটা তৈরি হয় ওই ডাইপোলের কারণে এর পর্বত ওই একই মলিকুল বা ভিন্ন মলিকুলের এরকম ডাইপোলের সাইডটাকে কি করে একটা উইকলি একটা অ্যাট্রাকশন করে, যে অ্যাট্রাকশনটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি। এই হাইড্রোজেন বন্ডটাকে সাধারণত ডট ডট সিম্বল দ্বারা করা হয়, বোঝানো হয়। আর এই হাইড্রোজেন বন্ডটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যে টপিকস গুলা সাধারণত পরীক্ষায় আসে বা আসার মতো আমি কিন্তু সাথে সাথে বলে দিই, তোমরা তা পারলে তোমাদের খাতায় একটু নোট করে নিও, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এই যে হাইড্রোজেন বন্ডের যে ভাগটা, যে দুই ধরনের, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে সেম মলিকুলের ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুলের মধ্যে, সেম কম্পাউন্ডের দুইটা ডিফারেন্ট মলিকুলের মধ্যে যদি হয় এই হাইড্রোজেন বন্ডটা, তাহলে আমরা বলি ইন্টারমলিকুলার। আর একই মলিকুলের মধ্যে যদি হয়
যেমন অর্থোনাইট্রোফেনলের এখানে নাইট্রো গ্রুপ আছে, আবার হাইড্রোক্সিল গ্রুপও আছে এখানে, ফেনলিক যে হাইড্রোক্সিল গ্রুপ। এখানে দেখো একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। হুম, এই ধরনের হাইড্রোজেন বন্ড গুলোকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তো এই এই অংশটুকু ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে শর্ট কোশ্চেন আসে। বাঁধন, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে লিকুইফেকশন অফ গ্যাস এন্ড ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অফ রিয়েল গ্যাস। লিকুইফেকশন অফ গ্যাসেস, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা গ্যাসকে বিভিন্ন পারপাজে বা বিভিন্ন কাজে লাগানোর জন্য এটাকে লিকুইডে কনভার্ট করার প্রয়োজন হয়। তো এই গ্যাসকে লিকুইড ফেজে নিয়ে আসার পদ্ধতিটাকেই বলা হচ্ছে লিকুইফেকশন অফ গ্যাসেস। আর গ্যাসকে আইডেন্টিফাই করার জন্য বা গ্যাসের বিহেভিয়ারটাকে ডিসক্রাইব করার জন্য আমাদের তিনটা প্যারামিটার লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেসার, একটা টেম্পারেচার, আর একটা হচ্ছে ভলিউম। এই তিনটা প্যারামিটার লাগে। এই তিনটা প্যারামিটারকে সাধারণত কন্ট্রোল করেই আমরা একটা গ্যাসকে লিকুইড ফেজে নিয়ে আসতে পারি। তো একটা পার্টিকুলার একটা অবস্থায় না গেলে গ্যাসটা কখনো লিকুইড হয় না। সেই পার্টিকুলার অবস্থাকেই বলা হয় ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। এই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট সাধারণত আমরা তিনটা প্যারামিটার দিয়ে ডিফাইন করি। একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা বলি ক্রিটিক্যাল প্রেসার, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল টেম্পার হচ্ছে সেই পরিমাণ টেম্পারেচার যার নিচে গেলে ওই একটা নির্দিষ্ট গ্যাস লিকুইডে কনভার্ট হতে পারে, কিন্তু ওই টেম্পারেচারের উপরে যদি আমরা ওই গ্যাসটাকে প্রেসারাইজ করি, তাহলে ওই গ্যাসটা লিকুইডে কনভার্ট করা সম্ভব হয় না। সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আর ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসটাকে লিকুইড করার জন্য মিনিমাম যে বা ম্যাক্সিমাম যে প্রেসারটা দিতে হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেসার। আর ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে 1 মোল পরিমাণ গ্যাস যে ভলিউম অকুপাই করে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ভলিউম। এটা কিন্তু কোশ্চেন আসে, এগুলো যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট ডিফাইন করতে বলে, হ্যাঁ, বা ক্রিটিক্যাল টেম্পারেচার কি, ক্রিটিক্যাল প্রেসার কি, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। তোমরা নোট ডাউন করে নিতে পারো এই অংশটুকু যে পরীক্ষা আসে এটা। স্যার এই পাঠটুকু নিয়ে একটু সমস্যা ছিল। হ্যাঁ, কি বলো? স্যার এখানে ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে ওই টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে গেলে আমরা মানে গ্যাসকে শুধু প্রেসার দিয়ে লিকুইফাই করতে পারি না। তো হ্যাঁ, আমরা ধরলাম যে ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখছি, তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল যে প্রেসার সেটার সংজ্ঞায় বলা আছে সর্বোচ্চ যে প্রেসার দিলে মানে হ্যাঁ, যেই প্রেসারটা দরকার লিকুইফিকেশন করতে হলে, তো আমরা তো এখানে কি মিনিমাম হওয়া উচিত ছিল না স্যার? ম্যাক্সিমাম তো আমরা সর্বোচ্চ আমাদের যা ইচ্ছা তাপ প্রেসারে দিতে পারি, সেটা লিকুইড হবে, তারপর হয়তো আরো প্রেসার দিলে হয়তো সলিড হয়ে যাবে। তো এক্ষেত্রে হয়তো হ্যাঁ, মিনিমাম হওয়া উচিত ছিল না? প্রেসারটা, হ্যাঁ প্রেসারটা আমরা কি ইনক্রিজ করি না, প্রেসারটা বাড়াইতে হয় না গ্যাস লিকুইড করার জন্য? যে গ্যাসকে লিকুইড করতে হবে। তাহলে তুমি যদি মিনিমামটা নিতে তাহলে তো ওটা কি হবে? মানে স্যার ধরলাম যে আমাদের গ্যাস মানে প্রেসারটা এখন যত আছে তা আমাদের লিকুইফিকেশনের জন্য যথেষ্ট না, এরপর আমরা আস্তে আস্তে আমাদের প্রেসার বাড়াবো এবং একটা প্রেসারে গিয়ে আমাদের গ্যাস লিকুইড হবে, এবং প্রেসার যদি আমরা আরো বৃদ্ধি করি তো সেক্ষেত্রে সেটা হ্যাঁ, তাহলে লিকুইডই এটা, থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো এটা মিনিমাম হতে পারে, তো আমি তো করে দিব না, কারেকশন করে দিব। ঠিক আছে, তাহলে জি ক্রিটিক্যাল প্রেসার মানে মিনিমাম যে প্রেসারটা দিতে হবে ক্রিটিক্যাল টেম্পারেচারে সেটা হবে ক্রিটিক্যাল প্রেসার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো গ্যাস লিকুইফাইড করার জন্য এখানে সাধারণত 3 ভাবে আমরা এটা করতে পারি। তো এই স্লাইডটা তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, জাস্ট শুধু একটু জেনে রাখো যে গ্যাস 3টা পদ্ধতিতে আমরা লিকুইফাইড করতে পারি। যেমন একটা হচ্ছে যে গ্যাসটাকে কম্প্রেসড করে, হ্যাঁ, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে এসে গ্যাসটাকে কম্প্রেসড করে করতে পারি। আরেকটা হচ্ছে যে ওই গ্যাস দিয়ে যদি আমরা কোনো এক্সটার্নাল ফোর্সের এগেইনস্টে যদি কোনো কাজ করি, তাহলে ওই গ্যাসটা হবে কি ওর নিজের যে ইন্টারনাল এনার্জি ওইটা ইউজ করে সেই কাজটা করবে, যার কারণে ওর টেম্পারেচার বা এনার্জিটা কমে আসবে, সে কুল হবে বা লিকুইড স্টেটে চলে যাবে।
আবার ওই গ্যাসটা দিয়ে যদি আমরা কোনো একই কথায় যে 3 নম্বরটা মোটামুটি একই রকম দুইটার মতোই, যদি গ্যাসটা দিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে ওর এই যে ইন্টারনাল যে ফোর্স বা এই ইন্টারমলিকুলার যে ফোর্স গ্যাসের মধ্যে, এটা ওভারকাম করে কাজ করতে গেলে তখন ওর নিজের এনার্জিটা লাগে, সে ওর নিজস্ব এনার্জিটা ইউজ করবে। যদি এটা কোনো অ্যাডাবেটিক সিস্টেমে যদি বা ইনসুলেটেড সিস্টেমে যদি কাজ করা হয় সেক্ষেত্রে। তো এই স্লাইডটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে জুল থমসন ইফেক্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, তোমরা একটু ইয়া করে নিতে পারো যে জুল থমসন ইফেক্ট কি, বা এর মাধ্যমে কিভাবে একটা গ্যাসকে লিকুইড করা যায়। তো জুল থমসন ইফেক্ট হচ্ছে যে যদি হাইলি প্রেসারাইজড কোনো গ্যাসকে একটা চেম্বারে অনেক বেশি প্রেসারাইজ করে রাখা হয় এবং এটা কোনো একটা পোরাস প্লাগের মধ্যে দিয়ে যদি পাস করা হয় একটু লোয়ার টেম্পারেচারে কোনো চেম্বারের মধ্যে, তাহলে গ্যাসের টেম্পারেচারটা ফল করে এবং একসময় এটা ঠান্ডা হয়ে কুল হয়ে ইয়ে হয়, কি বলে, লিকুইড স্টেটে কনভার্ট হয়। তো আসলে এখানে কেমিস্ট্রিটা আসলে কি ঘটে, তো হাইলি প্রেসারাইজড চেম্বারের মধ্যে যখন গ্যাসগুলো থাকে, যেহেতু গ্যাসগুলো অনেক কাছাকাছি থাকে তখন নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি করে থাকে। যখনই এটা লো টেম্পারেচারে কোনো একটা চেম্বারে ছোট একটা ছিদ্র দিয়ে পাস করা হয়, তখন এইখানে গ্যাস মলিকুল গুলা এক্সপ্যান্ড করতে থাকে, একটা আরেকটার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। তো দূরে সরে যাওয়ার জন্য এদের যে নিজস্ব ইন্টারমলিকুলার ফোর্স আছে, এই ফোর্সটাকে ওভারকাম করতে হয়। এই ওভারকাম করতে গিয়ে যে এনার্জিটা প্রয়োজন, সেটা ওদের ইন্টারনাল এনার্জিটা ইউজ করে। যেহেতু টোটাল প্রসেসটা একটা ইনসুলেটেড সিস্টেমে করা হয়, এখানে এনভায়রনমেন্ট থেকে কোনো এনার্জি ইন করা বা আউট করার কোনো পসিবিলিটি থাকে না। সেক্ষেত্রে গ্যাসগুলো নিজেদের যে এনার্জি সেটা ইউজ করে, যার কারণে এদের টেম্পারেচারটা ফল করে এবং লিকুইড স্টেটে কনভার্ট হয়। এরপরে আরেকটা টপিকস আছে, দেখো এখানে ভেপার প্রেসার অফ লিকুইডস। কথাটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দেখো ভেপার প্রেসার মানে লিকুইড যখন ভেপার স্টেটে যাবে, ভেপার স্টেটে যাওয়ার পর সে যে প্রেসারটা দিবে সেটাই হচ্ছে ওই লিকুইডের ভেপার প্রেসার। হ্যাঁ, এখন এখানে ভেপার প্রেসারটা নিয়ে আসলে আমরা কিভাবে ডিল করি, এটা অবশ্যই কোনো একটা ক্লোজড ভেসেলের মধ্যে হবে। যে ধরো কোনো একটা ভেসেলের মধ্যে আমাদের একটা লিকুইড আছে এবং অবশ্যই সেটা কোনো একটা লিড দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা ক্লোজড করা থাকবে, আদারওয়াইজ আমরা প্রেসারটা ওটা মেজার করতে পারি না। তো ভেপার প্রেসার হচ্ছে যখন লিকুইডটা গ্যাসিয়াস অবস্থায় যাবে, ভেপার অবস্থায় যাবে, তখন যে প্রেসার ক্রিয়েট করবে সেটা হচ্ছে ভেপার প্রেসার। তো এই ভেপার প্রেসারটা আমরা দুই ধরনের সলিউশনের ক্ষেত্রে ডিল করব। একটা হচ্ছে লিকুইড লিকুইড সলিউশনের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কোনো নন ভোলাটাইল সলিউট কোন লিকুইডের মধ্যে ডিজলভ করলে যে সলিউশন হবে সেই সলিউশনের ভেপার প্রেসার। তো শুরুতে আমরা দেখব ভেপার প্রেসার অফ লিকুইড লিকুইড সলিউশন। এক্ষেত্রে এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে রাউলস ল, তোমরা একটু পরে দেখবা, এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, দুইটা লিকুইড যদি আমরা চিন্তা করি, যে ভোলাটাইল দুইটা লিকুইড একসঙ্গে নিলাম, একটা লিকুইড 1 আর একটা হচ্ছে লিকুইড 2, তাহলে এক্ষেত্রে যে ভেপারটা তৈরি হবে সেই ভেপারটার মধ্যে কি থাকবে, লিকুইড 1 লিকুইড 2 দুটারই গ্যাসিয়াস স্টেট বা ভেপার স্টেট থাকবে। এবং ওই ভেপারের মধ্যে যে মলিকুল গুলা আর লিকুইডের মধ্যে যে মলিকুল গুলা, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এখন যেহেতু লিকুইড দুটোই কি করতেছে, ভেপার স্টেটে যাচ্ছে, তো দুইটারই ভেপারের একটা টোটাল প্রেসার ক্রিয়েট করবে। এই টোটাল প্রেসারের কন্ট্রিবিউশন থাকবে লিকুইড 1 এবং লিকুইড 2 দুটোরই। এখন আমরা যদি মনে করি যে টোটাল ভেপার প্রেসার হচ্ছে পি সাফিক্স টোটাল, এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর ইন্ডিভিজুয়াল লিকুইডটার যে ভেপার প্রেসার সেটা যদি আমরা P1 ফর লিকুইড 1 এন্ড P2 ফর লিকুইড 2 যদি আমরা কনসিডার করে থাকি, তাহলে এই দুটো হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল লিকুইডের পার্শিয়াল ভেপার প্রেসার। আর পার্শিয়াল ভেপার প্রেসার অলওয়েজ তাদের মোল ফ্র্যাকশনের সাথে সম্পর্কযুক্ত। মোল ফ্র্যাকশন মানে ওখানে যে দুইটা লিকুইড কার কত মোল আছে তার সাথে সম্পর্কযুক্ত। এবং এই সম্পর্কটা রাউলস, হ্যাঁ, একজন সায়েন্টিস্ট রাউলস, সেই রিলেশনটা ডিসক্রাইব করছে এভাবে, এখানে দেখো যে
ফর এ সলিউশন অফ ভোলাটাইল লিকুইডস দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ ইচ কম্পোনেন্ট, মানে যে দুইটা ওখানে লিকুইড আমরা কনসিডার করতেছি তার প্রত্যেকটা কম্পোনেন্টে কি হবে, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন, তাদের নিজেদের মোল ফ্র্যাকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এখানে দেখো আমরা কম্পোনেন্ট 1 বা লিকুইড 1 এর জন্য যদি আমরা পার্শিয়াল প্রেশার P1 ধরি, এটা প্রপোর্শনাল হবে x1। এখানে x1 হচ্ছে ওই কম্পোনেন্ট 1 এর মোল ফ্র্যাকশন। আমরা যদি প্রপোর্শনালটা সাইন তুলে দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে যে P1 নট, যেটা পিওর স্টেটে ওই লিকুইড 1 এর পার্শিয়াল প্রেশার বা পার্শিয়াল ভেপার প্রেশার ইন্ডিকেট করে, একদম পিওর স্টেট। ওইখানে যদি কম্পোনেন্ট 2 না থাকে সেক্ষেত্রে যে প্রেশারটা হবে সেটা সেটা এখানে কনস্ট্যান্ট। একইভাবে কম্পোনেন্ট 2 এর জন্য যদি আমরা দেখি, এটা সিমিলারলি তার নিজস্ব মোল ফ্র্যাকশনের সাথে সম্পর্কযুক্ত। এখন এখানে আমরা দেখতেছি যে দুইটা পার্শিয়াল প্রেশার, একটা P1 একটা P2। আমরা ডাল্টনের যে পার্শিয়াল ল আছে গ্যাসের, সেখান থেকে আমরা জানি যে টোটাল প্রেশারটা পার্শিয়াল যে প্রেশার থাকবে ওখানে যতগুলো কম্পোনেন্ট থাকবে তাদের প্রত্যেকের পার্শিয়াল প্রেশারের সামেশন হয়। হ্যাঁ, সেই ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার থেকে আমরা এটা লিখতে পারি যে টোটাল ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু তাদের ইন্ডিভিজুয়াল ভেপার প্রেশার। এখানে P1 এবং P2 এর যদি ভ্যালুগুলো আমরা এখানে বসাই তাহলে দেখবা যে ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন আছে। তোমরা যদি খেয়াল করো দেখো যে টোটাল প্রেশারের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন। আমরা যদি ড্র করি, ধরো P সাফিক্স টোটাল যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা y কনসিডার করি, আর P2 নট মাইনাস P1 নট এটাকে যদি আমরা m কনসিডার করি, আর x2 কে যদি x কনসিডার করি এবং P1 নট এটাকে যদি c ধরি, তাহলে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন পাই y ইকুয়াল টু mx প্লাস c। এটা খুবই একটা কমন একটা ইকুয়েশন, তোমরা যেহেতু ফিজিক্সে তোমাদের কাছে আরো বেশি পরিচিত হবে এটা। তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে। হ্যাঁ, এরপরে যে টোটাল ভেপার প্রেশারটা কি হচ্ছে, ক্যান বি রিলেটেড টু মোল ফ্র্যাকশন অফ এনি ওয়ান কম্পোনেন্ট। এখানে দেখো কম্পোনেন্ট 2 এর সাথে রিলেটেড দেখা হয়েছে, কিন্তু আমরা যদি এখানে x2 এর ভ্যালুটা বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা x1 এর সাথে সম্পর্ক পাবো। তো এখানে একটাই দেখানো হয়েছে। আর এখানে দেখো একটা প্লট দেখানো আছে, তোমরা এই ইকুয়েশনটা একটু একটু মুখস্থের মতো একটু মাথায় দিয়ে নাও। দেখো, যদি এখানে x2 0 হয়, মানে কম্পোনেন্ট 2 যদি না থাকে, তাহলে টোটাল প্রেশারটা হবে কি কম্পোনেন্ট 1 এর পিওর অবস্থায় যে ভেপার প্রেশার তার সমান। আমরা এখানে দেখি, দেখো x2 যখন 0 তখন x1 ম্যাক্সিমাম পিওর অবস্থায় যে প্রেশারটা দিচ্ছে সেটা। সিমিলারলি আমরা যখন x1 যদি কম্পোনেন্ট 1টা যদি বাদ দিই, যদি 0 ধরি, তাহলে দেখা যাবে x2 টা ম্যাক্সিমাম। এখানে দেখো P1 টা নিচে আর P2 টা উপরে চলে গেছে, কারণ এখানে আমরা ধরে নিছি যে এটা আসলে ধরে নেওয়া হয়েছে যে পিওর অবস্থায় কম্পোনেন্ট 2 এর যে ভেপার প্রেশারটা সেটা বেশি হবে, এটা ধরে নেওয়া হয়েছে, কারণ এখানে কোনো স্পেসিফিক কোনো লিকুইডকে কনসিডার করা হয়নি, শুধু এটা ধরে নেওয়া হয়েছে যে কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2 সেই হিসেবে। হ্যাঁ, এখন দেখো আমরা সেকেন্ড ক্যাটাগরিতে আসছি, যে ভেপার প্রেশার অফ সলিউশন অফ সলিডস ইন লিকুইড। এর আগে আমরা দেখলাম যে লিকুইডস ইন লিকুইডস, এখন আমরা দেখবো সলিডস ইন লিকুইড। এক্ষেত্রে সলিডটাকে আমরা নন ভোলাটাইল কনসিডার করতেছি। নন ভোলাটাইল কনসিডার করতেছি মানে এখান থেকে কোনো ভেপার প্রেশার বা গ্যাসিয়াস কোনো স্টেট আমরা পাবো না। তাহলে সলিউশনটা তৈরি করার পরে যে ভেপার প্রেশারটা তৈরি হবে সেটা শুধুমাত্র ওই সলভেন্টারই ভেপার প্রেশার হবে। এখানে একটা পিকচার দেখো, লেফট সাইডে যে পিওর সলভেন্ট আছে, এখানে পিওর সলভেন্টের সারফেসে দেখো সবগুলোই সলভেন্টের মলিকুল, এবং এখান থেকে যে ভেপার তৈরি হচ্ছে সবগুলোই সলভেন্ট মলিকুল। কিন্তু আমরা যখন এখানে একটা নন ভোলাটাইল সাবস্ট্যান্স, ধরো সোডিয়াম ক্লোরাইড কিংবা ইউরিয়া আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে কি হবে, কিছু সলিউট মলিকুল এখানে দেখো সারফেসে জায়গা করে নেবে। হ্যাঁ, এটা সলভেন্টের যে মলিকুল গুলো আছে এদের ফাঁকে ফাঁকে এরা অবস্থান নিচ্ছে, যার কারণে সারফেসে ভোলাটাইল মলিকুল বা সলভেন্ট মলিকুলের সংখ্যা কমে আসতেছে। তাহলে নন ভোলাটাইল সলিড যখন আমি অ্যাড করব তখন ভেপার প্রেশারটা তাহলে এখানে কি হবে, কমে যাবে, এবং
তাই হয়েছে এখানে। তাহলে একটা ভোলাটাইল লিকুইডের মধ্যে একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করলে তাহলে ওই সলিউশনের যে ভেপার প্রেশারটা সেটা ডিক্রিজ করবে। এবং এই কনসেপ্টটা আমাদের পরে কাজে লাগবে, আমরা যখন কোলিগেটিভ প্রপার্টিজ ডিসক্রাইব করব তখন আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, ও এখানে রাউল্টস ল আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি দেখো। এখানে যেহেতু আমাদের কম্পোনেন্ট 2 নাই, মানে কম্পোনেন্ট 2 নন ভোলাটাইল, এই জন্য এর কোনো ভেপার প্রেশার নাই, এই জন্য আমরা এটাকে কনসিডার করতেছি না। তাহলে শুধুমাত্র সলভেন্টেরটা আমরা কনসিডার করতেছি। এই যে এর আগে দেখলাম যে পার্শিয়াল প্রেশার তাদের রেসপেক্টিভ যে মোল ফ্র্যাকশন তাদের তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন ডিফাইন করতে বলে এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, তোমরা এটা একটু নোট করে নিতে পারো যে আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন কি, এক্সাম্পল সহকারে দিতে বলতে পারে বা তাদের ডেফিনিশন চায়। তো এর আগে আমরা যখন গ্যাস সম্পর্কে পড়ছিলাম ওইখানে দেখছি যে আইডিয়াল গ্যাস এবং নন আইডিয়াল গ্যাস সম্পর্কে। তো একইভাবে এখানে আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন আছে। তো রাউল্টস এর উপর ডিপেন্ড করে বা লিকুইড লিকুইড সলিউশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনটা কি, যে যে সলিউশনটা আমাদের রাউল্টস লটাকে ফলো করবে। হ্যাঁ, আমরা রাউল্টস লটা কি সেটা আমরা অলরেডি দেখে আসছি, যে রাউল্টস লটা ফলো করবে কিভাবে, ইন্টার রেঞ্জ অফ কনসেন্ট্রেশন, মানে এমন একটা কনসেন্ট্রেশন রেঞ্জে যে রেঞ্জের বাইরে গেলে রাউল্টস লটা ডেভিয়েশন ঘটায় ওইটা না, মানে যে রেঞ্জে থাকলে রাউল্টস লটাকে ফলো করবে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। এবং আইডিয়াল সলিউশনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে এনথালপি অফ মিক্সিং, এনথালপি অফ মিক্সিং এবং মিক্সিং ভলিউম বা ভলিউম অফ মিক্সিং দুটোই কি হবে, জিরো হবে। তাহলে এই দুইটা প্যারামিটার দ্বারা আমরা আসলে কি বুঝতেছি, ধরো দুইটা লিকুইড আছে, একটা লিকুইড এ আর একটা লিকুইড বি। এখন লিকুইড এর সাথে লিকুইড বি মিক্স আপ করার পরে যে সলিউশনটা তৈরি হবে সেখানে কোনো হিট অ্যাবজর্পশনও ঘটবে না বা কোনো হিট ইভলভ হবে না, তাহলে সেই সলিউশনটা হবে আইডিয়াল সলিউশন। আর ভলিউম অফ মিক্সিং ইকুয়াল জিরো, এটা কিভাবে, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যদি লিকুইড এ ধরো 10 মিলিলিটার আর লিকুইড বি হচ্ছে 10 মিলিলিটার, তাহলে দুইটা অ্যাড করার পরে যদি 20 মিলিলিটার হয় দ্যাট মিনস এর ভলিউম অফ মিক্সিং জিরো। কিন্তু যদি এরকম হয় যে 10 প্লাস 10 মিলিলিটার অ্যাড করার পরে 20 না হয়ে 20 পয়েন্ট সামথিং, মানে খুব মাইনর লেভেলে কিছু ইনক্রিজ করলো ওই দুইটা লিকুইড ইন্টারাকশনের কারণে, অথবা ভলিউমটা ডিক্রিজ করলো, সেক্ষেত্রে কিন্তু ওইটার আইডিয়াল সলিউশন হবে না। আইডিয়াল সলিউশন হতে গেলে অবশ্যই শর্ত হচ্ছে সেখানে ভলিউম অফ মিক্সিংটা জিরো হইতে হবে। ঠিক আছে, কারণ লিকুইড, যদি লিকুইড এ পিওর অবস্থায় তাদের মধ্যে ইন্টারাকশন থাকে এ মলিকুলের সাথে এ মলিকুল, আবার লিকুইড বি এর মধ্যে থাকে বি মলিকুলের সাথে বি মলিকুল, কিন্তু দুইটা লিকুইড এ এবং বি যদি একসঙ্গে করা হয় সেখানে নতুন একটা ইন্টারাকশন অ্যাড হবে, সেটা হচ্ছে এ মলিকুলের সাথে, অর্থাৎ এ লিকুইডের মলিকুলের সাথে বি লিকুইডের মলিকুল ইন্টারাকশন। এই ইন্টারাকশনটার ফলেই আসলে এই যে আইডিয়াল সলিউশন থেকে সেটা ডেভিয়েশন করে, অর্থাৎ সেটা নন আইডিয়াল সলিউশন হয়ে যায়। হ্যাঁ, এখানে আইডিয়াল সলিউশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো এনহেক্সেন আর এনহেক্টেন, ব্রোমোইথেন এন্ড কোভেইথেন, বেনজিন এন্ড টলুইন। তো এদের মিক্সার গুলো আইডিয়াল সলিউশন হয়ে থাকে। আর নন আইডিয়াল সলিউশন হবে কি, যখন এটাকে রাউল্টস লকে ফলো করবে না তখন সেটাকে বলা হবে নন আইডিয়াল সলিউশন। আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা মিক্সিং, ওই ভলিউম অফ মিক্সিং এবং এনথালপি, এই দুটোই এনথালপি চেঞ্জ এরা কখনো জিরো হয় না, এদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। আর এই নন আইডিয়াল সলিউশনটাকে, এই যে ডেভিয়েশন ঘটে যেটা, এই ডেভিয়েশনটা সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, আরেকটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। এই যে একটু আগে বলছি যে
দুইটা লিকুইড একটা এ একটা বি যখন মিক্স করা হয় তখন তাদের মধ্যে নতুন একটা ইন্টারাকশন তৈরি হয়, সেটা হচ্ছে এ মলিকুলের সাথে বি মলিকুল। এ আর এ বি মলিকুলের যে ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনটার উপর ডিপেন্ড করেই সাধারণত এটা পজিটিভ ডেভিয়েশন বা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। যদি এই যে নতুন যে ইন্টারাকশনটা মিক্স আপ করার পরে এ বি এর যে ইন্টারাকশনটা এটা যদি উইকার হয়, এ এ ইন্টারাকশন এবং বি বি ইন্ডিভিজুয়াল এ এ এবং বি বি ইন্টারাকশন হচ্ছে, তখন সেটাকে আমরা পজিটিভ ডেভিয়েশন বলি। কারণ তখন এই যে নতুন অবস্থায় যে ইন্টারাকশনটা সেটা যদি উইক হয় তাহলে ভেপার অবস্থায় এই মলিকুল এ এবং বি এর সংখ্যা আরো বেড়ে যাবে, কারণ ফোর্সটা অনেক উইক, সহজে এরা ব্রেকআপ করে কি হবে, ইন্ডিভিজুয়াল মলিকুলে কনভার্ট হবে এবং এটা গ্যাসে কনভার্ট হবে, তখন ভেপার প্রেশারটা বেড়ে যাবে, এই জন্য তখন এটাকে আমরা পজিটিভ ডেভিয়েশন বলি। ঠিক এর রিভার্স যেটা সেটা হবে নেগেটিভ ডেভিয়েশন, যখন এই এ এর বি যে ইন্টারাকশনটা এটা যখন স্ট্রং হবে, হ্যাঁ, তখন number of molecules in vapor phase will decrease. That's why vapor pressure decreases and it will be the negative deviation. এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, যেমন নেগেটিভ ডেভিয়েশনের এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখো এসিটন এবং ক্লোরোফর্মের যে ইন্টারঅ্যাকশনটা, এটা নেগেটিভ ডেভিয়েশন সেটা করে তোমাদের, তোমরা জাস্ট এগুলা রিডিং দিবা, এখান থেকে জাস্ট উদাহরণটা নিবা, এত ডিটেইলস তোমাদের লাগার কথা না বা লাগবে না। এখানে একটা পয়েন্ট দেখো, এজিট্রোপ, এটা একটা অনেক সময় আসে, এজিট্রোপের ডেফিনেশন চাই, হ্যাঁ, উদাহরণ সহ ডেফিনেশন চাই। এজিট্রোপ হচ্ছে, ধরো দুইটা লিকুইডের একটা নির্দিষ্ট রেশিওতে মিক্সার যখন করা হয়, তো দুইটা লিকুইড মিক্স আপ হওয়ার পরে একটা নির্দিষ্ট লিকুইডের মতো আচরণ করবে। যেমন আমরা জানি যে ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100°C, আবার ইথানলের অ্যাবাউট 78°C। তাহলে দুইটার বয়লিং পয়েন্ট হচ্ছে আলাদা, কিন্তু এই দুইটার 95% সলিউশন, দ্যাট মিনস 95 মিলিলিটার ইথানলের সাথে যদি 5 মিলিলিটার ওয়াটার থাকে, তাহলে সে অবস্থায় একটা মিক্সার তৈরি করে, যে মিক্সারটাকে আমরা এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আলাদা করতে পারি না। এরা লিকুইড অবস্থায় একটা নির্দিষ্ট বয়লিং পয়েন্ট শো করে থাকে, হ্যাঁ, মানে একটা লিকুইডের মতো আচরণ করে। আমরা জানি কি একটা লিকুইডের একটাই বয়লিং পয়েন্ট থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুইটা ডিফারেন্ট লিকুইড, একটা ওয়াটার একটা ইথানল মিক্স আপ করার পর 95% যে সলিউশনটা হয়, এই 95% সলিউশনের বয়লিং পয়েন্ট একটাই হয়। দ্যাট মিনস একটা টেম্পারেচারে দুইটাই কি করে ভেপার স্টেটে যায়, এবং ভেপার স্টেটে দুইটা রেশিও এবং লিকুইড স্টেটে দুইটা রেশিও একই রকম থাকে। তো এই ধরনের মিক্সার গুলোকে বলা হয় এজিট্রপ। আমরা এটা পড়বো, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে কলিগেটিভ প্রপার্টিসটা দেখো। 95% by volume of ethanol it is used. সরি, 95% by volume of ethanol it মানে কি আমরা 95 মনে কর ethanol নিব? হ্যাঁ 100%, যদি তুমি 100 মিলিলিটার সলিউশনটা নাও, হ্যাঁ 100 মিলিলিটার সলিউশনের মধ্যে তোমার 95% যদি ইথানল আর 5% কি থাকবে, ওয়াটার, সেই সলিউশনটা বুঝতে পারছো? মানে 95 মিলিলিটার ইথানলের সাথে 5 মিলিলিটার ওয়াটার থাকবে 100 মিলিলিটার। বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এরপরে দেখো কলিগেটিভ প্রপার্টিস। এটা পরীক্ষায় বরাবরই আসে যে কলিগেটিভ প্রপার্টিস কি, কলিগেটিভ প্রপার্টিস গুলোর নাম লিখো। এটা বরাবরই আসে। তো এখানে দেখো যে কলিগেটিভ প্রপার্টিস আসলে এটা, এই প্রপার্টিসটা সাধারণত ভেরি ভেরি ডাইলুট যে সলিউশন গুলো আছে সেই সলিউশন গুলা ফলো করে থাকে। সেই প্রপার্টিস গুলা কি কি? একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট, একটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট, আর একটা অসমোটিক প্রেশার অফ দ্য সলিউশন। এই চারটা আমরা এরপর ডিসকাস করবো। তো পরীক্ষা আসে যে কলিগেটিভ প্রপার্টিস কি, তাদের নামগুলো লাগবে। ডেফিনেশনটা এখানে নিচে দেওয়া আছে যে
যে এই প্রপার্টিসটা শুধুমাত্র সলিউশনে যে সলিউটটা থাকে সেই সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করে। তো ওই সলিউটটা আসলে কি ধরনের নেচারের তার উপর ডিপেন্ড করে না, এই জন্য এটাকে কলিগেটিভ প্রপার্টিস বলা হয়। হ্যাঁ, তোমার ডেফিনেশনটা আর এই নাম চারটা এখান থেকে পড়বা। আর এই চারটা আমরা ডিটেলস এখানে একটু দেখবো সংক্ষেপে। যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভেপার প্রেসারটা রিলেটিভলি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার একটু আগে আমরা দেখছি যে যে একটা ভোলাটাইল সলভেন্টের মধ্যে, ভোলাটাইল সলভেন্টের মধ্যে যদি নন ভোলাটাইল একটা সলিউট দেই তাহলে ভেপার প্রেসারটা কি ডিক্রিজ করে না ইনক্রিজ করে, বলতে পারবা তোমরা কেউ? একটু আগে আমরা দেখছি যে একটা নন ডিক্রিজ করে। ডিক্রিজ করে, কারণ কি এর যে সারফেসে নাম্বার অফ সলভেন্ট মলিকিউল থাকে সেটা কি করে ওগুলোকে সরাই দিয়ে ওখানে সলিউট যে মলিকিউল গুলো থাকে সেগুলো অকুপাই করে নেয়। আর আমরা জানি যে যখন লিকুইড ভেপার স্টেট বা গ্যাসিয়াস স্টেটে যায় তখন এর সারফেস থেকে ইভাপোরেশনটা হয়। যেহেতু সারফেসে যদি সলভেন্ট মলিকুলের সংখ্যা কমে যায় তাহলে ভেপার প্রেসারটাও কমে যাবে। এখানে রিলেটিভ বলছে কেন, এখানে এই যে এখানে একটা টার্ম দেখো যে যতটুকু প্রেসার ডিক্রিজ করলো সেটাকে তার পিওর অবস্থায় যে ভেপার প্রেসারটা সেটার দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ এটা একটা রেশিও। এই রেশিওটাই আসলে রিলেটিভ ভেপার প্রেসার। এটা হচ্ছে রিলেটিভ ভেপার প্রেসার, যেহেতু ভেপার প্রেসারটা ডিক্রিজ করতেছে এই জন্য রিলেটিভ লোয়ারিং বলা হচ্ছে, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট। হ্যাঁ, তো এখান থেকে দেখো আর এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হচ্ছে এখানে যে সলিউটটা থাকে তার মোল ফ্র্যাকশনের সমান। আর মোল ফ্র্যাকশন কি তোমরা হয়তো জানো, যে এখানে দেখো এখানে ডিফাইন করে দেওয়া আছে যে মোল ফ্র্যাকশন হচ্ছে যে সলিউটের মোল নাম্বারটাকে আমরা যদি সলভেন্ট প্লাস সলিউটের টোটাল মোল নাম্বারটা দিয়ে ভাগ করি তাহলে ওই মোল ফ্র্যাকশনটা আমরা পাই। এখন দেখো যদি আমি এর আগে বলছি যে কলিগেটিভ প্রপার্টিসটা ভেরি ভেরি ডাইলুট সলিউশনের জন্য আমরা এটা কনসিডার করি। যদি সলিউশনটা ভেরি ভেরি ডাইলুট হয় তাহলে সেখানে সলিউট মোল সলিউটের মোল সংখ্যা সলভেন্টের মোল সংখ্যার তুলনায় অনেক কম থাকবে। এখানে যেখানে দেখানো আছে দেখো n is less than n1, অর্থাৎ সলভেন্টের তুলনায় অনেক অনেক কম। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো যদি সলিউটের মোল নাম্বারটা অমিট করি তাহলে এরকম একটা আসে, এবং মোল নাম্বারটাকে তাদের মাস এবং মাস দিয়ে যদি এক্সপ্রেস করি তাহলে তাদের মলিকুলার ওয়েটটা এখানে আমরা পাই। এই ফর্মুলা ইউজ করে আমরা কোনো একটা সলিউটের মোলার মাস ক্যালকুলেট করতে পারি। এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে ম্যাথ, যে তোমরা এটা পারবা। এই যে এখানে যে ফর্মুলাটা আছে জাস্ট সবগুলার ভ্যালুই দেওয়া আছে, তোমাদের একটা প্যারামিটার বের করতে হবে, এনটি সলিউটের ভ্যালুটা শুধু বের করতে হবে। যেমন এই যে এখানে দেওয়া আছে ভেপার প্রেসার অফ বেনজিন, মানে পিওর অবস্থায়, তার মানে এটা আমরা হবে P1 নট, পিওর অবস্থায় কিন্তু। আবার নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিড, তার মানে এটা হবে তোমাদের W2। হ্যাঁ, এরপরে হচ্ছে এত গ্রাম অফ বেনজিন, তার মানে এটা হবে W1। আর এই বেনজিনের যেহেতু মোলার মাস M1 দেওয়া আছে তার মানে M2 বের করতে বলছে, আর প্রেসারটা এখানে দেওয়া আছে। খুবই সিম্পল, জাস্ট ক্যালকুলেশন করলে চলে আসবে। 2 নাম্বারটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্টটা কি হবে ইনক্রিজ করবে। এখন ওই আগের কনসেপ্টটা একটু চিন্তা করো, যে আমরা যখন নন ভোলাটাইল একটা সলিউট একটা সলভেন্টের মধ্যে দিচ্ছি তখন সারফেসে সলভেন্ট মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে ভেপার প্রেসারটা কমে যাচ্ছে। এখন যদি আচ্ছা এখন যদি আমরা সমপরিমাণ ভেপার প্রেসারটা পেতে চাই তাহলে ওই ভেপার স্টেটে সলভেন্ট মলিকুলের সংখ্যাটা কি হবে বাড়াইতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে টেম্পারেচারটা বাড়ানো। যদি টেম্পারেচারটা বাড়াই তাহলে সারফেসে সলিড মলিকুল গুলোকে রিমুভ করে সেখানে আরো সলভেন্ট মলিকুল এনার্জি গেইন করে ভেপার স্টেটে চলে যাবে, অর্থাৎ আগের প্রেসারটা আমরা পাবো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে টেম্পারেচারটা আমাদের বাড়াইতে হচ্ছে।
এটাকে বলা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টটাকে এলিভেটেড করে বা বাড়িয়ে আমরা অরিজিনাল প্রেসারটা পেতে পারি। এখানে দেখো এই যে ডিফারেন্সটা দেওয়া আছে, এখানে টিবি নট হচ্ছে এখানে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, আর এটা হচ্ছে সলিউশনের বয়লিং পয়েন্ট। এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এরপরে দেখো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট যেমন ইনক্রিজ করে স্যার ফ্রিজিং পয়েন্ট, সরি বয়লিং পয়েন্টে কি আমাদের সলভেন্টের বয়লিং পয়েন্টটা চেঞ্জ হয় নাকি আমরা শুধু টেম্পারেচার বাড়াই? এখানে ভেপার প্রেসারের সাথে তুমি চিন্তা করবো যে মনে করো 100 ডিগ্রি টেম্পারেচারে ওয়াটার কি হয়, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি ওয়াটারের 80টা মলিকুল ভেপার স্টেটে চলে গেছে, হ্যাঁ। কিন্তু এখানে যদি তুমি কোনো একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করো তাহলে কি হবে, ওই নাম্বার অফ মলিকুলটা কিন্তু কমে যাবে। আমাদের অনুযায়ী নাম্বার অফ মলিকুলটা কমে যাবে। ধরো নাম্বার অফ মলিকুল এখন ভেপার স্টেটে 60টা হয়ে গেছে। এখন তুমি যদি সমপরিমাণ ভেপার প্রেসার পেতে চাও, অর্থাৎ ওই 80টা মলিকুল যে ভেপার প্রেসার দিত ওই পরিমাণ যদি ভেপার প্রেসার দিতে চাও, সেক্ষেত্রে তোমার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার টেম্পারেচারটা বাড়াইতে হবে। বোঝা গেছে কথা? টেম্পারেচারটা যদি বাড়াও তাহলে অনেক বেশি সলভেন্ট মলিকুল এনার্জি গেইন করবে এবং তারা ভেপার স্টেটে চলে যাবে, এবং এটাকে বলা হচ্ছে এলিভেশন। হ্যালো, বুঝছি স্যার। তো হ্যাঁ, আমাদের এখানে কি সলভেন্টের বয়লিং পয়েন্টটা কনস্ট্যান্টই থাকে? সলভেন্টের বয়লিং পয়েন্ট, পিওর সলভেন্ট যেটা, সেটার বয়লিং পয়েন্ট তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ। আর সলিউশনে যখন যাবে তখন বয়লিং পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে ওই সলিড মলিকুলগুলোর ইন্টারাকশনের কারণে। বুঝছি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ। এরপরে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, মানে এবার এখন কি হবে যে ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করবে। কেন? এখানে আমরা যদি চিন্তা করি, দেখো ভোলাটাইল লিকুইডের মধ্যে যখন সলিউট যাচ্ছে তখন ওই লিকুইড যে সলভেন্ট আছে এইখানে সলভেন্ট গুলোর মধ্যে র্যান্ডমনেসটা ইনক্রিজ করতেছে না? র্যান্ডমনেসটা তখন ইনক্রিজ করতেছে, অর্থাৎ এদেরকে ফ্রিজ করার জন্য বা সলিডিফাই করার জন্য আরো অনেক বেশি টেম্পারেচার কমাইতে হবে, অর্থাৎ ডিপ্রেস করতে হবে টেম্পারেচারটা। কতটুকু ডিপ্রেস করতে হবে, সেই ডিফারেন্সটাই হচ্ছে আসলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের যে ডিফারেন্স যেটা, হ্যাঁ। ইনিশিয়ালি যেটা দরকার ছিল কিন্তু সেটাকে ডিক্রিজ করে ফাইনালি নিয়ে আসতে আসতে অর্থাৎ কমাইতে হচ্ছে, কারণ যেহেতু এখানে র্যান্ডমনেসটা ইনক্রিজ করতেছে সলভেন্ট মলিকিউলগুলোর মধ্যে, তো ওইটাকে আমরা যদি ফ্রিজ করতে চাই তাহলে টেম্পারেচারটা আরো বেশি কমাইতে হবে। যদি পিওর সলভেন্ট হইতো তাহলে কমানোর কোনো প্রয়োজন ছিল না, ওর নির্দিষ্ট টেম্পারেচারেও ফ্রিজ করতাম। ঠিক আছে? স্যার সলিউশন তৈরি করলে র্যান্ডমনেস কেন বৃদ্ধি পাবে? হ্যাঁ, এখানে দেখো মনে করো পিওর ওয়াটার, হ্যাঁ, তোমাকে যদি আমি পিওর ওয়াটারের কথা বলি সেক্ষেত্রে কি থাকে, ওয়াটারের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ। কিন্তু এই ওয়াটারের মধ্যে যদি আমি ধরো ইথানল কিংবা এসিটন অ্যাড করে দিলাম, তাহলে এরা কি হবে, যে ইথানল এবং ওয়াটারের মলিকিউল, সরি, ইথানলের যে মলিকিউল গুলো সেটা ওয়াটারের যে মলিকিউল গুলো আছে এটার মাঝে মাঝে ঢুকে যাবে, অর্থাৎ ওয়াটার যে হাইড্রোজেন বন্ড সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, ওয়াটার ও ইথানল হাইড্রোজেন বন্ড তৈরি হবে। ঠিক আছে? তাহলে এখানে র্যান্ডমনেস তৈরি হলো না, একটা এলোমেলো একটা তৈরি হয়ে যাবে না, মানে এন্ট্রপির মতো একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথা? জি স্যার। হ্যাঁ। আর লাস্ট যেটা আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন থাকে অনেক সময় অসমোটিক প্রেসারের, তোমাদের এই যে চারটা যে বর্ণনা করা হলো এই চারটার মধ্যে এই অসমোটিক প্রেসার অফ সলিউশন এইখান থেকে কোশ্চেন থাকে, হুম, এই চারটার মধ্যে। তো এই অসমোটিক প্রেসারটা আমরা কি, এই ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে অসমোটিক প্রেসারটা কি আমরা সেটা দেখবো। তো এটা ডিফাইন করার আগে আমাদের একটা টার্ম জানা দরকার, সেমি পারমিয়েবল মেমব্রেন। হ্যাঁ, এই সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে আমি সংক্ষেপে অনেক জায়গায় এসপিএম দ্বারা ডিফাইন করছি, হ্যাঁ, তোমরা এটা কনফিউশনে পড়ে যাবে। সেমি পারমিয়েবল মেমব্রেনটা কি? কেমিস্ট্রিতে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন সেটাকে বলি যে মেমব্রেনটা দিয়ে
শুধুমাত্র সলভেন্ট মলিকুল পাস করতে পারে, কিন্তু সলিড মলিকুল পাস করতে পারে না। মোস্ট অফ দ্য কেস যেহেতু সলিড মলিকুল গুলা ওয়াটারের চেয়ে অনেক বেশি বড় হয় বা অনেক লার্জার হয়, কিন্তু ওয়াটার মলিকুল গুলার সাইজ অনেক ছোট, যার কারণে এরা সহজেই পাস করতে পারে, কিন্তু লার্জার যে মলিকুল গুলো এরা পাস করতে পারে। তো সেই ধরনের মেমব্রেন গুলাকে সাধারণত সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। আর সরি, এখানে ইয়াতে দেখো, পিকচারটাতে দেখো, এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে বাম পাশে দেখো একটা সলিউশন দেখানো আছে, হ্যাঁ, আর ডান পাশে দেওয়া আছে একটা সলিউশন, সরি ডান পাশে আছে সলভেন্ট। এখানে সলভেন্ট হচ্ছে পিওর সলভেন্ট, এখানে ওয়াটার আছে, আর এখানে সলিউশন আছে ওয়াটারের মধ্যে অন্য কিছু একটা দিয়ে একটা সলিউশন বানানো আছে। তার মানে এইখানে সলিউট আছে, অর্থাৎ এখানে কনসেন্ট্রেশনটা বেশি। তো আর এই দুইটা সেপারেট করা আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। তাহলে এখানে কি ঘটবে, যে ওয়াটার মলিকুলগুলো ডাইলুটেড যে পার্টটা এখান থেকে হাইলি কনসেন্ট্রেটেড পার্টের মধ্যে যায়। হ্যাঁ, যেমন আমরা যে দেখি যে কিসমিস, তোমরা যে ড্রাই যে আঙ্গুর যেটা, হ্যাঁ, এটাকে যদি পানিতে চুবায় রাখো, এটা কি হয়, পানি অ্যাবজর্ব করে ফুলে যায়। অর্থাৎ কিসমিসের ভিতরে যে গ্লুকোজের যে কনসেন্ট্রেশনটা এটা অনেক বেশি থাকে, যার কারণে কি হয়, বাহির থেকে সলভেন্ট মলিকুল পাস করে ভিতরে চলে যায়, কিন্তু গ্লুকোজ মলিকুলটা এটা যেহেতু অনেক বড়, এটা বাইরে চলে আসতে পারে না। তো এটা কিন্তু একটা অসমোসিস প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসটা হচ্ছে অসমোসিস। এখন এই অসমোসিস এই প্রসেসটা কতক্ষণ চলতে থাকে, যতক্ষণ না এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। হ্যাঁ, মানে ওয়াটার মলিকুলের একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে অর্থাৎ সলভেন্ট পার্ট এবং সলিউশন পার্টের মধ্যে। এখন আমি চাইলেই কি এই প্রসেস বা সলভেন্ট মলিকুলের যে ফ্লোটা, এই যে ডাইলুটেড পার্ট থেকে কনসেন্ট্রেটেড পার্ট থেকে, এটাকে স্টপ করতে পারবো? হ্যাঁ, এটা পারা যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই সলিউশনের উপর একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতে হবে। এমনি তো একটা অ্যাটমসফিয়ারিক নর্মাল প্রেসার আছে, এক্সট্রা একটা প্রেসার ক্রিয়েট করতে হবে, যেটাকে ক্যাপিটাল পাই দ্বারা ডিনোট করা হচ্ছে। হ্যাঁ, তাহলে যে প্রেসারটা বা যে এক্সট্রা প্রেসারটা ক্রিয়েট করলে, সলিউশনের উপরে ক্রিয়েট করলে সলভেন্টের ফ্লোটা স্টপ হবে, মানে সলভেন্টটা আর সলিউশনের দিকে যাবে না, সেই প্রেসারটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। হ্যাঁ, এই অসমোটিক প্রেসার, আমি আবারও বলছি যে এই স্লাইডটা থেকে কোশ্চেন থাকে, এইটা এবং এর পরের স্লাইডটা থেকে তোমার মনে রাখবা। তাহলে এই অসমোটিক প্রেসারটা হচ্ছে এই যে সলিউশনের যে কনসেন্ট্রেশন, এর মোলার কনসেন্ট্রেশনের সমানুপাতিক, এবং একটি নির্দিষ্ট টেম্পারেচারে কনসেন্ট্রেশনের সমানুপাতিক। পাই ইকুয়াল সিআরটি লেখা হয়, এখানে সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, ই হচ্ছে টেম্পারেচার। তো এখানে দেখো সি আমরা কনসেন্ট্রেশন, যেটা আমরা জানি যে মোল পার ভলিউম, যেটা আমরা ইন্ডিকেট করি, এটা মোল পার ভলিউম ইন্ডিকেট করা হয়েছে। সিটাকে অর্থাৎ কনসেন্ট্রেশনটাকে এইভাবে লেখা হয়েছে, মোলার কনসেন্ট্রেশন ভলিউমে প্রকাশ করে লেখা হয়েছে। আর এই মোল সংখ্যাটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, তাহলে এরকম একটা ইকুয়েশন আছে। তো এই অসমোটিক প্রেসারের ইকুয়েশন থেকেও আমরা কোনো একটা সলিউটের মোলার মাস ক্যালকুলেট করতে পারি। এখানে অতিরিক্ত দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম তোমরা একটু জেনে রাখো। একটা হচ্ছে যে হাইপারটোনিক প্রেসার, আর একটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন, আর একটা হচ্ছে হিপনোটিক সলিউশন। এখানে দেখো, যদি ডিফারেন্ট দুইটা সলিউশনের যদি অসমোটিক প্রেসার যদি একই রকম হয় একটা পার্টিকুলার টেম্পারেচারে, তখন ওই দুইটা সলিউশনকে বলা হবে আইসোটোনিক সলিউশন। এটা অনেক সময় ডেফিনেশন আসে যে আইসোটোনিক সলিউশন কি। তো তখন বলবা যে যখন দুইটা ডিফারেন্ট সলিউশন একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি একই অসমোটিক প্রেসার হয়, তখন তাদেরকে আমরা আইসোটোনিক সলিউশন বলে থাকি। আর এখানে দেখো, আচ্ছা, এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে যে একটা ব্লাড সেল, হ্যাঁ, আচ্ছা, যে মাস বাই ভলিউম, আচ্ছা, একটা ব্লাড সেল এবং এর যে সোডিয়াম ক্লোরাইডের যে একটা সলিউশন, 0.9% সলিউশন, এই দুইটাই হচ্ছে একটা, মানে দুইটাই হচ্ছে আইসোটোনিক সলিউশন। এবং এই আইসোটোনিক সলিউশনটা দুই ধরনের হইতে পারে।
না, আইসোটোনিক সলিউশনটা থেকে ডেভিয়েশন হবে দুই হবে। একটা হচ্ছে ধরো তোমার ব্লাড সেলে যদি কনসেন্ট্রেশনটা বেশি থাকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সলিউশনটা যদি 0.9% এর বেশি হয়, তার মানে সেক্ষেত্রে তোমার ব্লাড সেল থেকে কি হবে, ওয়াটার মলিকিউলটা বের হয়ে আসবে, অর্থাৎ ব্লাড সেলটা শ্রিঙ্ক আপ হয়ে আসবে, মানে সংকুচিত হয়ে আসবে। তো সেক্ষেত্রে সেই ধরনের সলিউশনটাকে বলা হচ্ছে হাইপারটোনিক সলিউশন। আর যদি এরকম হয় যে তোমার সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা এটা 0.9% এর চেয়ে কম হয়, তাহলে কি হবে, বাহির থেকে যে সলিউশন ইয়াটা সলভেন্টটা সেটা ব্লাড সেলের ভিতরে দিতে যাবে, অর্থাৎ ব্লাড সেলটা সয়েল আপ করবে, তখন সেটাকে বলা হয় হিপনোটোনিক সলিউশন। ঠিক আছে, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডের ইমব্যালেন্স হলেও ওই ব্লাড সেলটা সয়েল আপ করতে পারে বা শ্রিঙ্ক আপ করতে পারে। তোমরা এই দুটো টার্ম একটু শিখে রাখো। স্যার এখানে একটা ম্যাথ সোডিয়াম ক্লোরাইডের পার্সেন্টেজ 0.9 ব্লাড সেলের ভিতরে নাকি ব্লাড সেলের বাইরে? বুঝে একটু ক্লিয়ার করে বলো, মাইক্রোফোনটা একটু ক্লিয়ার করে বলো। 0.9% কনসেন্ট্রেশন, এটা কি ব্লাড সেলের ভিতরে নাকি বাইরে? এটা বাইরে, এটা তো বাইরের সলিউশন দেওয়া আছে, আর ব্লাড সেলের নিজের ভিতরে তো নিজস্ব একটা কনসেন্ট্রেশন। এখানে একটা ইয়ে দেওয়া আছে, তোমরা এই ম্যাথটা একটু দেখো, সলভ করে নেওয়া আছে, সলভ করে দেওয়া আছে। হ্যাঁ, এরপর দেখো দুটোর একটা ইয়ে আছে, এটা সহজ, এইখান থেকেও কিন্তু ইয়ে থাকে, তোমাদের কোশ্চেন থাকে। আর তোমার ল্যাবরেটরিতে তোমার কি ল্যাব করার সুযোগ পাইছিলা, যে মাইনর ল্যাব? জি স্যার। ওইখানে একটা এক্সপেরিমেন্ট হয়তো তোমরা করে থাকবে, যে এই যে আয়োডিনের ওই যে কি বলে একটা হচ্ছে ক্লোরোফর্ম, মনে হয় ক্লোরোফর্ম না, ডিসিএম ডাইক্লোরোমিথেন। আর একটা সলিউশন হচ্ছে, যাই হোক, দুইটা ইমমিসিবল সলিউশনের মধ্যে যে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করে তোমরা যে কেডি কে সি বের করছো না, এরকম জি একটা স্যার। এক্সপেরিমেন্ট তোমরা করছো, ওইখানে আসলে নার্নেস্ট ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করা হয়েছে। তো তোমরা নার্নেস্ট ডিস্ট্রিবিউশন লটা কি সেটা এখন একটু দেখো। তো এটা হচ্ছে যদি দুইটা ইমমিসিবল সলভেন্ট হয়, ইমমিসিবল লিকুইড, যেমন এখানে সলভেন্ট এ আর সলভেন্ট বি দেখানো আছে, এই দুইটা দেখো একটা আরেকটার সাথে কিন্তু মিশে যায়নি, একটা উপরে একটা নিচে, অর্থাৎ এ এর ডেনসিটি যেহেতু কম সেই উপরে, আর বি এর ডেনসিটি বেশি এই জন্য নিচে। তো দুইটা ইমমিসিবল লিকুইডের মধ্যে যদি আমি অন্য একটা সলিউট অ্যাড করি, যে সলিউটটা সলভেন্ট এ এর মধ্যেও সলিউবল হয়, আবার সলভেন্ট বি এর মধ্যেও সলিউবল, তাহলে এখানে আসলে সলিউটটা এক্স কনসিডার করা হয়েছে। এখানে দেখো যে তাহলে একটা নির্দিষ্ট সময় পর কি হয়, ওই সলিউটটা দুইটা সলভেন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, অর্থাৎ এক্স এক্স এর একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন সলভেন্ট এ তে থাকে, আর এক্স এর একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন সলভেন্ট বি তে থাকে। তো এই দুই কনসেন্ট্রেশনের যে রেশিওটা, এটা অলওয়েজ একটা পার্টিকুলার টেম্পারেচারের মধ্যে কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, কনস্ট্যান্ট থাকে। এটাই আসলে নার্নেস ডিস্ট্রিবিউশন ল। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাইছি, দেখো বাম পাশে এখানে, এখানে দুইটা সলভেন্ট কনসিডার করা হয়েছে, একটা ওয়াটার আর একটা ইথার। হ্যাঁ, আর সলিউটটা নেওয়া হয়েছে সাকসিনিক অ্যাসিড। দেখো সাকসিনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এটা, ওয়াটারের কনসেন্ট্রেশন এটা, তখন রেশিও হচ্ছে এটা। একইভাবে পরের তিনটা দেখো, আর আর রেশিওটা দেখো, এখানে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে দেখো তো অলমোস্ট সেম না, 1.91, 1.19, 1.18, 1.18, মানে অলমোস্ট সিমিলার, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নার্নেস ডিস্ট্রিবিউশন ল। এটাকে আর একটু যদি সুন্দর করে আমরা বলতে চাই, এখানে দেখো ওই একই কথা, যে if a solute X distribute itself between two immiscible solvent, একটা A আর একটা B at constant temperature, and X is the same molecular condition in both solvent, তাহলে কি হবে, যে সলভেন্ট A এর মধ্যে X এর যে কনসেন্ট্রেশন, সলভেন্ট B এর মধ্যে যে কনসেন্ট্রেশন, এটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, যেটাকে আমরা K সাফিক্স D দ্বারা প্রকাশ করে থাকি। এবং এইটাকেই আমরা সাধারণত যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন রেশিও এসব বলে দিই। এখানে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, যে দুইটা সলিউশন, খুবই সহজ ম্যাথটা, যে দুটো সলভেন্টের মধ্যে কনসেন্ট্রেশন এখানে দিয়ে দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করে কেডি মানটা বের করছে। এই একই কথা, এই স্লাইডেও একই কথা দেখো,
সলভেন্ট এ এবং সলভেন্ট বি এর মধ্যে যে কিভাবে আসলে কনস্ট্যান্সিটা থাকতেছে। দেখো প্রথম পিকচারটার মধ্যে সলভেন্ট বি তে দেখো 8টা মলিকিউল দেখাচ্ছে, আর সলভেন্ট এ তে 4টা মলিকিউল। তার মানে এখানে রেশিও ধরো কত হবে, 0.5। আবার 2 নাম্বার ভেসেলে দেখো এখানে 4টা মলিকিউল দেখাচ্ছে আর উপরে 2টা মলিকিউল। তার মানে এখানেও কত হবে, এখানেও 0.5 হবে। আবার এখানে দেখো নিচে 2টা আর উপরে 1টা, তার মানে এখানেও 0.5 হবে। তার মানে এভাবে আসলে ইকুইলিব্রিয়ামটা বজায় রাখে এবং তাদের কনস্ট্যান্সিটা ধরে রাখে, অর্থাৎ কেডি অলওয়েজ সেম হবে। আর অনেক সময় তোমাদের শর্ট নোট বা সংক্ষেপ কোশ্চেন আছে যে লিমিটেশন অফ ডিস্ট্রিবিউশন ল বা নানেস ডিস্ট্রিবিউশন ল এর লিমিটেশন গুলো কি কি আমরা, এটা ডিস্ট্রিবিউশন নানেস ডিস্ট্রিবিউশন ল এর যে লিমিটেশন গুলো, এর প্রথমটা হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে তোমার হোল যে এক্সাম মানে এক্সপেরিমেন্টটা তুমি করবা সে পুরো এক্সপেরিমেন্টটা একটা পার্টিকুলার টেম্পারেচারে করতে হবে। অর্থাৎ টেম্পারেচার যদি ভেরি করে তাহলে সেটা নানেস ডিস্ট্রিবিউশন ল ফলো করবে না। আবার সেম মলিকুলার স্টেট, এই কথাটার মানে হচ্ছে আমরা যে সলিউটটা নিচ্ছি সে সলভেন্ট এর মধ্যে যে অবস্থায় থাকবে সলভেন্ট বি এর মধ্যেও সেই একই অবস্থায় থাকবে। যদি এরকম হয় যে সলিউটটা সলভেন্ট এ এর মধ্যে গিয়ে ডিসোসিয়েট করে ফেললো, অথবা সলভেন্ট বি এর মধ্যে গিয়ে ডিসোসিয়েট করে ফেললো বা ডাইমারাইজেশন ঘটায় ফেললো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লটে অ্যাপ্লাই করতে পারবো না। আর এই কেডি এর মান সবসময় ইকুইলিব্রিয়াম স্টেটে বের করা হয়ে থাকে, বের করতে হবে, এটা একটা। আর হচ্ছে এই যে সলিউশনটা আমরা চিন্তা করতেছি এটা অবশ্যই ডাইলুট সলিউশনের জন্য প্রযোজ্য। আর এখানে যে 2টা সলভেন্ট কনসিডার করা হচ্ছে এবং এই সলভেন্ট দুটো অবশ্যই অবশ্যই একটা আরেকটার সাথে মিসিবল হবে না, অর্থাৎ একটার সাথে মিক্স আপ করে কোনো সলিউশন তৈরি করবে না। পার্শিয়ালি হইলে হতে পারে কিছুটা, কিন্তু পুরোপুরি ভাবে মিক্স আপ হবে না। হেনরিস ল, এটা তোমাদের পরীক্ষায় আসে যে হেনরিস ল কি, এবং হেনরি ল কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে। হেনরিস লটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা লিকুইডের মধ্যে কি পরিমাণে সে ডিজলভ হবে। হ্যাঁ, অর্থাৎ লিকুইডের মধ্যে গ্যাসের সলিউশন। এর আগে যতগুলো দেখলাম আমরা বেশিরভাগগুলো সলিড ইন লিকুইড, লিকুইড ইন লিকুইড, এটা হচ্ছে গ্যাস ইন লিকুইড। তাহলে এখানে দেখো পিকচারটা দেখো, এখানে 2টা ফেজ আছে, একটা হচ্ছে স্পেস মানে ফাঁকা জায়গা, আর একটা হচ্ছে একটা লিকুইড। এই স্পেসের মধ্যে কি হচ্ছে গ্যাসিয়াস মলিকিউল গুলো আছে এবং হোল প্রসেসটা যেহেতু একটা ক্লোজড অবস্থায় আছে, তাহলে আমরা যদি এখানে প্রেসারটা বাড়াই তাহলে প্রেসার বাড়ার সাথে সাথে কি হবে, যত প্রেসার বাড়াবো তত বেশি গ্যাসিয়াস মলিকুল লিকুইড ফেজে ডিজলভ হবে। সেটাই বলছে এখানে, at a constant temperature the solubility of a gas in a liquid is proportional to the pressure of the gas above it। মানে এর উপরে যত বেশি প্রেসার ক্রিয়েট করা হবে তত বেশি মলিকুল এখানে ডিজলভ হবে। এখানে যে কি হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা হেনরিস কনস্ট্যান্ট বলে। তো এই হেনরিস ল এর যে অ্যাপ্লিকেশনটা এখানে দেখো, এই এর উপরে অ্যাপ্লাই করে আমরা কি কি করি, যেমন সফট ড্রিঙ্কস, এই যে সোডা ওয়াটার, হ্যাঁ, যে কার্বোনেটেড বেভারেজ যেগুলো, এই যে দেখবা যে বোতলের সিটি করলে কি হয়, গ্যাস বের হয়, অনেক সহজে গ্যাস বের হতে থাকে। তার মানে প্রেসার ক্রিয়েট করে ওই সলভেন্টের মধ্যে বা ওয়াটারের মধ্যে কি করা হয়, কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্যাস এখানে প্রেসারাইজ করে ডিজলভ করে রাখা হয়। যখনই আমরা সিটিটা খুলি প্রেসারটা রিলিজ হয় বা এই জন্য গ্যাসটা ওখান থেকে বের হতে পারে। তার মানে ওটা কিন্তু হেনরিস ল এর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে তোমাদের। একই কথা, ওইটারই শুধু এক্সপ্লানেশন দেওয়া আছে এখানে, কিছু না। এখান থেকে ম্যাথটা তোমরা দেখতে পারো, মানে যে গ্যাসের যে ডিজলভ হচ্ছে ওই ডিজলভটা কনসেন্ট্রেশনটাকে যেহেতু গ্যাস, সেক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশনটাকে পার্শিয়াল প্রেসার বা প্রেসারে কনভার্ট করে লিখি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ম্যাথটা এখান থেকে দেখতে পারো তোমরা। আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, একটা ফাইনাল টপিক, এটা দিয়ে আজকে শেষ করে দেবো। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা হচ্ছে পিউরিফিকেশন বা কোনো একটা মিক্সার থেকে পিওর সাবস্টেন্স বা পিওর কম্পোনেন্ট গুলো সেপারেট করার একটা পদ্ধতি। ধরো 3টা বা 4টা বা 2টা লিকুইড একসাথে মিক্সার অবস্থায় আছে,
তাদেরকে সেপারেশন করার জন্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এই পদ্ধতিটা ফলো করা হয়েছে। তবে এখানে মেইন কন্ডিশন হচ্ছে যে লিকুইড গুলো একটা আরেকটার সাথে মিক্স আপ অবস্থায় থাকবে তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা একটু বেশি হতে হবে। যেমন একটা লিকুইডের বয়লিং পয়েন্ট ধরো 70°C, এবং সেক্ষেত্রে অবশ্যই আরেকটা লিকুইডের বয়লিং পয়েন্ট 80°C বা 78°C দিতে হবে। যদি এরকম হয় যে একটা 70 ডিগ্রি আরেকটা 71 বা 72 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ফলো করবো না। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা ফলো করি সেই সমস্ত লিকুইডকে সেপারেট করার জন্য যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা একটু বেশি থাকে একটা আরেকটা থেকে। তো এটা কিভাবে করা হয়, এখানে দেখো পিকচারটা দেখলে ক্লিয়ার হবে প্রসিডিউরটা। এখানে আমাদের কতগুলো অ্যাপারেটাস লাগবে। এখানে একটা হিটিং সিস্টেম লাগবে, সেটা বার্নার বা অন্য কিছু হতে পারে। একটা রাউন্ড বটম ফ্লাক্স অর্থাৎ মিক্সারটা নেয়ার জন্য একটা এখানে পাত্র লাগবে, এখানে একটা থার্মোমিটার লাগে, এবং এর সাথে ফ্র্যাকশনেটিং একটা কলাম থাকে। এই কলামের সাথে একটা কন্ডেন্সার অ্যাড করে দেওয়া হচ্ছে। এই কন্ডেন্সারের এক পাশে ওয়াটার ঢুকে আর এক পাশে বের হয়ে যায়, অর্থাৎ ওয়াটারের এই ফ্লোটার কারণেই এই কন্ডেন্সারটা সবসময় ঠান্ডা থাকে। হ্যাঁ, আরেকটা কি থাকে, রিসিভার থাকে। তো আমরা যখন ধরো দুইটা লিকুইড নিলাম, একটা এ আর একটা বি, যদি আমরা নিই এই লিকুইডের মধ্যে, সেক্ষেত্রে যদি এ বেশি ভোলাটাইল হয়, মানে এর বয়লিং পয়েন্ট যদি কম হয়, বি এর বয়লিং পয়েন্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, যার বয়লিং পয়েন্ট কম সেটা আগে ভেপার স্টেটে যাবে, অর্থাৎ গ্যাসিয়াস অবস্থায় গিয়ে কলামের ভিতর দিয়ে গিয়ে এখানে কন্ডেন্সারে গিয়ে এখানে যেহেতু এটা শীতল অবস্থায় আছে, সে এখানে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হবে, লিকুইডে কনভার্ট হয়ে এখানে যে রিসিভারে জমা হতে থাকবে। ঠিক আছে, তার মানে আমরা ওই লিকুইডটাকে সেপারেট করে ফেললাম, অর্থাৎ দুইটা লিকুইডকে তাদের মিক্সার থেকে সেপারেট করে ফেললাম। এটা হচ্ছে একটা নট প্রসিডিউর। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অ্যাপ্লিকেশন গুলো কি কি, মানে দেখো ওয়াটার পিউরিফিকেশন ইউজ করা হয়, বা ওয়াটার বা এসিটন ধরে একসাথে মিক্স অবস্থায় আছে, আমি দুটাকে সেপারেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি আমরা। বা অয়েল রিফাইনারিজ থেকে এটা ইউজ করা যায়, বা আদার কেমিক্যাল প্ল্যান্টস এগুলো ইউজ করা হয়। আবার ধরো লিকুইড অবস্থায় যদি গ্যাস থাকে মিক্স অবস্থায়, তাদেরকে সেপারেশনের জন্য ইউজ করা যেতে পারে। আবার এখানে কি আছে, হাই পিউরিটি সিলিকন, ক্লোরোসিলেন থেকে হাই পিউরিটি সিলিকন সেপারেট করার জন্য এটা ইউজ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, আজকে আপনি এই কি পর্যন্ত। ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবেন? তোমাদের লাস্ট ক্লাস কি রেকর্ড হয়েছে? আমি কিন্তু শিওর না। জি স্যার, রেকর্ড হয়েছে। রেকর্ড হয়েছে? আচ্ছা, ওটা কি তোমরা কিভাবে, ওটা কি মেইলে দেওয়া যায়? স্যার রেকর্ডটা এটা ড্রাইভে আপলোড করে লিংক দিলে হয়, বা আমাকে মেল করে দিতেও পারেন। হ্যাঁ, তাহলে তোমাকে আমি দিয়ে দিব না। হ্যাঁ, জি স্যার। তোমাকে দিলে সবার সাথে শেয়ার করতে পারবো না ওইটা। জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাকে আমি দিয়ে দিব। ঠিক আছে, আর লেকচার যেদিন শেষ হবে, মানে যেদিন লাস্ট ক্লাস হবে, আমি ওই দিন তোমাদের এই পুরো যে কটা স্লাইড আছে সব কটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস পরশু দিন করবো। হ্যাঁ, পরশু দিন এই সময়। আচ্ছা স্যার। আচ্ছা, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। নন আইডিয়াল লিকুইড কখন হয়? যখন দুইটা দুইটা সলিউশন মিক্স করলে এ বি বন্ডটা তৈরি হয় তখন। নন আইডিয়াল সলিউশন হচ্ছে যে যেটা রাউল্টস লটাকে ফলো করবে না। আর আর অন্য দুইটা কন্ডিশন হচ্ছে যখন এদের যে এনথালপি অফ মিক্সিং, মানে দুইটা লিকুইডকে মিক্স আপ করে সলিউশন তৈরি করার পরে সেখানে কোনো হিট অ্যাবজর্পশনও ঘটবে না, অর্থাৎ ওই সলিউশনের টেম্পারেচারটা ফল করবে না, বা ওখান থেকে কোনো টেম্পারেচার বের হবে না, অর্থাৎ সলিউশনটার টেম্পারেচার ইনক্রিজও করবে না, এরকম একটা অবস্থা। আর তুমি যে রেশিওতে, মনে করো 10 মিলিলিটার নিয়ে সলিউশন তৈরি করছো, সেক্ষেত্রে সলিউশনের যে ভলিউমটা, ফাইনাল ভলিউম 20 মিলিলিটার হওয়ার কথা, কিন্তু সেটা না হয় 20 মিলিলিটারের চেয়ে একটু বেশি বা 20 মিলিলিটার চেয়ে একটু কম, এরকম হবে। সেক্ষেত্রে সাধারণত নন আইডিয়াল সলিউশন হয়। ঠিক আছে, সেক্ষেত্রে হয় কি, নতুন যে ইন্টারাকশনটা তৈরি হচ্ছে দুইটা ডিফারেন্ট লিকুইডের মধ্যে সলিউশন অবস্থায়,
সেই ইন্টারাকশনটা স্ট্রং হবে। বুঝতে পারছো কথা? জি স্যার বুঝছি। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞেস করবা? না স্যার। তাহলে ঠিক আছে, ভালো থাকো, এরপরে আমরা পরশুদিন দেখা হবে এই সময়, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।